আচ্ছা হয়েছে কি, আমরা আসলে ভুলে গেছিলাম স্টেপগুলো কি হয়। ভালো হয়েছে আপনারা অন্য লাইনে নিয়ে গেছেন, আমার আবার স্টেপগুলো মনে পড়ছে। এবার থার্ড নর্মালাইজেশনে যাই, যাবো। আর আমরা ব্রেক দিব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ব্রেক দেবো, একটু ওয়েট করেন। থার্ড নর্মাল ফল, থার্ড নর্মাল ফল, এই যে এক্ষুনি ব্রেক দিব, একটু ধৈর্য ধরেন। থার্ড নর্মাল ফল বলছে মেক নিউ টেবিল উইথ কমন ডাটা হবে না। এখানে শুরুতে কথাটা আসবে, শুরুতে কথাটা আসবে রিমুভ অ্যান্ড মেক নিউ টেবিল। কমনে কিন্তু আমার রিমুভটা ছিল না। ওই, আমাকে চেনেন না, আমি কোন লেভেলের বড়, আমি কিন্তু ওই যে পানির বন্ধুগুলো আছে না, কেরোসিন তেল ভরে নিয়ে আসবো। আচ্ছা, আমরা আগের সাথে রিমুভ বলে নিই, যা ছিল তাই আইডি হয়ে গেছে এবং নতুন টেবিল একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার বলা হয়েছে রিমুভ অ্যান্ড মেক নিউ টেবিল উইথ উইথ অ্যান্ড আই রেগুলার। হ্যাঁ, যারা আইফোনের ভক্ত, ইলিশ বলে না, আইলিশ। ঠিক আছে, ওই রকম আই রেগুলার। এবার প্রথমে আমাকে বুঝতে হবে রিপিটেড ডাটা কি, এবং সেটা আইডেন্টিফাই করে ওটাকে রিমুভ করে নতুন টেবিল বানাতে হবে, তাই না? এই যে প্রোডাক্ট আছে, আসলে কি আছে? সহজটা আছে। একটা প্রোডাক্টের মেটা ট্যাগ ওই একটাই, কমা দিয়ে দিয়ে অনেকগুলো হলো, কমা দিয়ে দিয়ে একটাই। ডিসক্রিপশন ক্যাটাগরি একটা, ইউনিট ব্র্যান্ড একটাই। একই প্রোডাক্টের ব্র্যান্ড অনেক হতে পারে, ইউনিট অনেক হতে পারে, সেটা আমরা আপাতত বিবেচনায় আনতেছি না, বেশি কোডেড হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, আর ক্লাস নিতে হবে একদম 4টা পর্যন্ত। একই প্রোডাক্টে একাধিক ওয়ারেন্টি থাকতে পারে, ওয়ারেন্টি অনুযায়ী প্রাইসও হেরফের হতে পারে, সেটাও আমি বিবেচনায় আনলাম না। কিন্তু কাকে বিবেচনায় আনি? রেটিংস। একটা প্রোডাক্টে 1000 রেটিং করতে পারে না, তাহলে 1000 বার প্রোডাক্টের সব লিখবো আর রেটিংগুলো লিখবো? তাহলে আমাকে রেটিংসটা রিপিটেড ডাটা। রেটিংস যদি রিপিটেড ডাটা হয়, তাহলে রেটিং করছে কোন ইউজার সেটাও রিপিটেড ডাটা একসাথে। তাহলে এই দুটোকে আমি রিমুভ করছি না? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক রেটিং, এই জন্যে আমি আলাদা টেবিল করি প্রোডাক্ট রেটিং। এখানে আমি প্রোডাক্ট আইডি নেই, কারণ কোন প্রোডাক্টের রেটিং করবো সেটা আমার জানতে হবে। তাহলে কমন ডাটাতে ওইটা আইডি হয়ে যায়, নতুন টেবিল হয়। আর রিপিটেড ডাটাতে রিমুভ হয়ে যায়, যেই টেবিল থেকে রিমুভ হয় সেটা প্রাইমারিকে ওখানে চলে যায়, অবশ্যই অবশ্যই চলে যায়। তাহলে প্রোডাক্ট আইডি হবে, তারপর রেটিং কত, রেটিং স্যার বলার দরকার নাই, রেটিং ইউজার আইডি বলার দরকার নাই, কারণ প্রোডাক্ট রেটিং তো। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন প্রোডাক্টে কত রেটিং কোন ইউজার দ্বারা। এবং একটু সৌন্দর্য বর্ধনের জন্য, দেখতে যাতে সুন্দর লাগে, সেই জন্য প্রোডাক্ট আইডি আর রেটিং ইউজার আইডি আমি একসাথে রাখি। এখন প্রত্যেকটা টেবিলে বলা আছে থিওরিটিক্যালি যে একটা প্রাইমারি কি থাকবে, তাহলে এখানে একটা আইডি দিয়ে দিই, দিয়ে আমি একটু মাথা চুলকাই। কারণটা কি? প্রোডাক্টে এক্সট্রা আইডি নিয়ে আমি এটা অন্য জায়গায় রেফারেন্স করে যেটা আমার এক্সট্রা ডাটা লাগতো সেটা আমি মেকআপ করতে পারছি, বরং অনেক ডাটা স্পেস বাঁচাইতে পারছি। কিন্তু প্রোডাক্টের রেটিংয়ের আইডি তো কোথাও গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে না, করতেছে? এটাই ফাইনাল টেবিল, এই টেবিলটা আর অন্য কোথাও গিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে না, তাহলে এই আইডিটা রাখা মনে হচ্ছে না অপচয়? দূর, আবার প্রাইমারি কি তো থাকা লাগে, অপচয়। কি করা যায়? ইন্টারমিডিয়েট একটা সলিউশন বের করতে হবে। মাঝখান থেকে আরেকটা বুদ্ধি মাথায় আসবে, একই প্রোডাক্টে একই ইউজার তো দুইবার রেটিং দিতে পারবে না। এটা ইউজার ইন্টারফেসে রেটিং দিতে গেলে এটা প্রোডাক্ট করতে গেলে আমাকে বলতে হবে কি, কেউ যখন রেটিং দিতে যাবে সিলেক্ট ফ্রম প্রোডাক্ট রেটিং আর ইউজার রেটিং করতে এত আর প্রোডাক্ট রেটিং করতে এত। যদি একটা হলেও রো আসে তাহলে নিব না, আর যদি না আসে, জিরো আসে, তাহলে রেটিংটা দিয়ে দিব। তাহলে আবার ইন্টারফেসে এক্সট্রা কাজ করতে হবে না, তাই কি? আচ্ছা, তাহলে এই দুটাকে মিল্লা ঝুল্লা থাক প্রাইমারি কি। তাহলে একটা টেবিলে কয়টা প্রাইমারি কি হতে পারে? একটাই, কিন্তু সেটা 2টা 3টা 4টা মিলে হতে পারে। 2টা মিলে প্রাইমারি কি করাতে এই দুইজন মিলে ইউনিট, 1 নাম্বার প্রোডাক্ট 1 নাম্বার ইউজার, 1 নাম্বার প্রোডাক্ট 7 নাম্বার ইউজার, 1 নাম্বার প্রোডাক্ট 1 নাম্বার ইউজার, আর আসবে না, তখন ডুপ্লিকেট এন্ট্রি বলবে। ঠিক আছে, এই টাইপের কিগুলোকে বলা হয় কম্পোজিট কি অথবা কম্পাউন্ড কি। আমরা এতদিন থিওরিতে পড়ছি, কিন্তু এখন দেখলাম যে এটা আসলে বিপদে পড়ে ইউজ করতে হয় নাকি, তাই তো? রেটিং গেছে, রেটিংয়ের পরে কি আছে? রিভিউ। রিভিউ তো হাজার হাজার পড়বে, লাইকও তো হাজার হাজার পড়বে, তাই না? তাহলে রিভিউ আর লাইক এখান থেকে বরবাদ। তাহলে এখানে আমি নেই প্রোডাক্ট, সহজ লাগতেছে না এখন অনেক? তাহলে এখানে আমার কি হবে? প্রোডাক্ট আইডি, ইউজার আইডি, ওয়াল্লাহ আরেকটা ভুল করছি, এখানে ডেট আসবে, কোন ডেটে রেটিংটা পড়ছে আমার তো ট্রেস করতে হবে, আগে রাখার সুযোগ ছিল না।
এখানে হচ্ছে রিভিউ, আর এখানে হচ্ছে ডেট টাইম। টাইমটাও লিখি, তাহলে হবে কি কোন ডেটে কোন টাইমে দিছে সেটাও থাকবে, এটা রাখার দরকার আছে, নাহলে আমি কমেন্টসগুলো রিভিউগুলো অর্গানাইজ করবো কীভাবে। এখন এখানে কি আইডি হবে ভাইয়া নাকি দুইটা মিলে ইউনিক? দুইটা মিলে ইউনিক যদি করেন তাহলে একটা ইউজার দুইটা রিভিউ লিখতে পারবে না। একজন সুন্দর রিভিউ লিখছে, একজন হচ্ছে ও পচা টাকা খেয়ে এগুলো লিখছে, এ আবার রিপ্লাই দিবে না, গালিগালাজ করবে না, তাহলে এটা তো আপনি আটকাই দিলেন। মানুষের গালিগালাজ করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে? কারণ আমাদের এক্সপিরিয়েন্স বলে এক জায়গায় সর্বোচ্চ 3-4টা কমেন্টস পর্যন্ত ভালো থাকে, তারপরে গালি শুরু হতে হবে, না হলে ওটা এক্সেপশনাল, তাই না ব্যাপারটা? তাহলে আমি যদি ইউজারকে মাল্টিপল রিভিউ দেওয়ার সুযোগ দিতে চাই, আমাকে এক্সট্রা আইডি করতে হবে। পাক্কা? ওকে। এরপরে কি জানা ছিল? কেউ আমাকে হেল্প করবে না? হ্যাঁ, এক্ষুনি ব্রেক দিব। প্রোডাক্ট আইকে, প্রোডাক্ট আইডি, ইউজার আইডি, ডেট টাইম, লাইক আবার রাখা লাগবে, ওইখানে থাকলেই তো লাইক, ঠিক আছে? রেটিংয়ে না 4 না 5 না 3 সেটা রাখা লাগে, রিভিউ না কিছু কিছু লিখবে সেটা রাখা লাগবে, লাইক তো আর কিছু না। হ্যাঁ, জাস্ট লাইকের যদি এন্ট্রি থাকে ইউজার আর প্রোডাক্টের, ওইটাই একটা লাইক। কই ছিল না? বলছি যদি থাকা লাগে তাহলে লাইকের মতোই করে দিবেন, খালি নামটা ডিসলাইক করে দিবেন, ঠিক আছে? হাতে কি সারে দিছি নি কোনো? আল্লাহ রেডি রেডি, আমরা এক্ষুনি ব্রেক দিব। হ্যাঁ, এখানে আমি আগে দুইটা মিলে প্রাইমারি কি করি, কারণ কম্পোজিট কিটাও এখানে হবে। হ্যাঁ বল। রিয়াকশন, রিয়াকশন থাকতে পারে, এটা আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যাই ওয়েব পেজে। আমি সব কিছুর আইডিয়া দেবো, কিন্তু সব কিছু দেখাতে পারবো না। এই পয়েন্টগুলো মনে রাখেন, পরে ওয়েব পেজে গেলে কীভাবে করে না করে আমি আপনাকে বলবো, ঠিক আছে? ওকে, রেডি? পাক্কা? ও দেখো ক্যাপ্টেনই গল্প করে। হ্যাঁ, কি দিতেছে? আচ্ছা, আমি শুনছি মই দিতেছে। ইমেজেস মাল্টিপল না, খেয়াল করে, ইমেজেস মাল্টিপল না, এই যে হয়ে গেছে শেষের দিকেই। তাহলে প্রোডাক্ট ইমেজেস, ইমেজে আমি কি করব? প্রোডাক্ট আইডি নিব, ইমেজটা নিব, প্রোডাক্ট এলডি হয়ে গেছে, ইমেজ নিব, ইমেজটা কোন ডেটে দেওয়া হয়েছে, এবং চাইলে ইমেজের টাইটেল নিব। এখন এখানে একটা প্রবলেম, প্রোডাক্ট ইমেজ মিলে আমি ইউনিক করতে পারবো না, কারণ একাধিক ইমেজের নাম সেম হতে পারে। ইভেন একটা প্রোডাক্টের 10টা ইমেজের মধ্যে 2টা ইমেজের নাম সেম হতে পারে। এখন ইমেজের নাম যদি সেম হয় মুশকিল। আজকে একটা প্রোডাক্ট চলতেছে, সেটা ছবি আছে খুব সুন্দর, ওইটা ছবি হয়তো a.jpg, দুর্ঘটনাক্রমে 1000তম প্রোডাক্টের একটা ছবির নাম a.jpg হতে পারে না? তাহলে কি ঘটনা ঘটবে? ছবি অল্টার হয়ে যাবে, 1000তমটা সব ঠিক থাকবে, কিন্তু প্রথম প্রোডাক্টটার ছবিটা চেঞ্জ হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে আরেকটার সাথে। এই জন্যে আমি প্রোডাক্ট ইমেজ, কোথায় প্রোডাক্ট ইমেজ আমি একটা আইডি নিব, এবং ছবিটা যখন আমি সার্ভারে আপলোড করব, করার পর ছবিটার নামের আগে এই আইডিটা বসাই দিব, যাতে করে প্রত্যেকটা ছবির নাম আলাদা হয়, এটা আমি এনশিওর করতে পারি। আর বলবো না। প্রমোশন, প্রমোশন আমি সব করে দিতে পারবো না, আমি খুবই দরিদ্র মানুষ, তবে একটা করে দিতে পারি। প্রমোশন, এটা কি প্রফেশনাল মোশন এই টাইপের কিছু হয়? আচ্ছা যাই হোক, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রোমো প্রোডাক্ট আইডি, প্রোমো কিউটিওয়াই। এখন এক কথায় বলবো, বেশি পেঁচাবো না, আমাকে দরকার নেই, আবার এটা নিয়ে আমি ঝামেলা করবো না, আমি শুধু বেসিকটা বুঝি। এখন আপনি যা খুশিতে আনতে পারবেন না, এটা আপনারা নিজেরাও জানেন। আমার মুরগি আমি পিছিয়ে কাটি, কিন্তু তার আগে মুরগি যে এটা বুঝতে হবে। আপনি যদি এখন হাঁস ধরে বলেন আমার মুরগি আমি পিছিয়ে কাটি, সেটা হবে না। আমি মুরগি আর হাঁস কিনাচ্ছি, তারপর আপনি যেখানে খুশি যাভাবে খুশি ওটাকে কাটেন। এখানে আমি বুঝতে চাচ্ছি কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটিতে, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি দিব ফ্রি, বোঝা গেছে ব্যাপারটা? আরও বলি, খাতা 10টা নিলে কলম 2টা ফ্রি, বোঝা গেছে? এটা বেসিকটা বুঝলাম, বাকিটা আপনারা সাজায় নেবেন বা চেষ্টা করবেন, না হবে নাই বুক খুলে মাথা উঁচু করে বলবেন হয় নাই, সমস্যা কি? আমরা পারবো না বা পারি না, এটাই তো এখনকার ক্রেডিট। এটা বলার সাহস কতজনের আছে? আপনি পারি না এটা স্বীকার করবেন, দেন আপনি শিখবেন। আল্লাহ, সবাই বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে এক্ষুনি শেষ করতেছি, এক্ষুনি শেষ করে ব্রেক দিচ্ছি। ছেলে আসি, স্ন্যাক
আচ্ছা, মেয়েরা তো সুন্দর করে নুডলস বানিয়ে আসতে পারে। ওই যে ব্রেক দিব। আচ্ছা, এই সেলে কি কোনো রিপিটেড ডাটা আছে ভাইয়া? স্ট্যাটাস রিপিটেড কেন? একটা সেল বললে এটার স্ট্যাটাস ঘন ঘন চেঞ্জ হবে, তাই না? ক্যান্সেল হলো তো দুইটা স্ট্যাটাসই শেষ, রিজেক্টেড হলো দুইটা স্ট্যাটাসই শেষ, কিন্তু ডেলিভারি হয়ে গেলে 4টা 5টা বা 6টা বা 7টা স্ট্যাটাস, তাই না? তাহলে এটা এখন কাটি, কেমনে কাটি? আচ্ছা, তাহলে ইউজার আইডিও কেটে দিই। ও, ইউজার আইডি তো কেউ অর্ডার করছে, তাই না? হ্যাঁ, কে অর্ডার করছে। তাহলে এখন এটা যে কী করবো, সেল স্ট্যাটাস। তাহলে আমাকে বলতে হবে না সেল আইডি, তারপরে স্ট্যাটাস আইডি, সেল আইডি স্ট্যাটাস আইডি, তারপরে এই স্ট্যাটাসটা কোন ইউজার দিছে, ইউজার আইডি, দেন কোন ডেটে কোন টাইমে। তাহলে ইউজারও দেখতে পারবে তার অর্ডারে, ও আচ্ছা 10টায় অর্ডার হয়েছে, 10:30টায় অ্যাপ্রুভ হয়েছে, আমাকে তো 10:30 5 মিনিট আগে ফোন করছিল, তারপরে 4টার দিকে ইন প্রোগ্রেস হয়েছে, এস্টিমেট ডেলিভারি ডেট দেওয়া হয়েছে, একটা ডেট লামসাম। তাহলে এখানে আমি ওই এস্টিমেট ডেলিভারি ডেট আর আনতেছি না, ওটা আলাদা ইস্যু। এখানে কি আর কিছু আসে? রিমার্কস, একটা রিমার্কস আসে। আমি যে অ্যাপ্রুভ করলাম একটা রিমার্কস লিখে দিতে পারি যে রেফারেন্স নতুন ক্লায়েন্ট হলেও তাড়াতাড়ি অ্যাপ্রুভ করছি কারণ আমার পরিচিত, একটা রেফারেন্স বেরিয়েছে ওদিক দিয়ে আমার পরিচিত। এটা একটা রিমার্ক দেওয়া কিন্তু ভালো ব্যাপার, তাহলে তাকে পরে জবাব দিয়ে করতে গেলে সে তো মনে করতে পারবে না, তখন রিমার্ক দেখে তার মনে করবে নাকি? কারো মনোযোগ নাই এখানে, আর কোনো মাল্টিপল কিছু নাই আপাতত দেখতেছি না। কোন টেবিলে? ও তাই তো, আগে এই টেবিল শেষ করি, এই টেবিল শেষ করি। এখানে একটা প্রাইমারি কি লাগবে না? তাহলে এখানে আমি সেল আইডি আর স্ট্যাটাস আইডি দুইটাকে কম্বাইন করে দিই, তাহলে একই সেলের একই স্ট্যাটাস দ্বিতীয়বার আসবে না, দুটা মিলে প্রাইমারি কিও হলো, আবার আমার ওইদিকে রুলটাও বাইন্ড করা হলো, ঠিকঠাকভাবে নিয়মকানুন সব কিছু চলবে। এবার আসেন, একটা সেল ইনভয়েসের নাম্বার একটা হবে, আইডি একটা হবে, ডেট টাইম একটা হবে, ইউজারও একজনই হবে। প্রোডাক্ট কয়টা হবে? প্রোডাক্ট থেকে শুরু করে কোয়ান্টিটি, রেট, ভ্যাট, ডিসকাউন্ট, সাব টোটাল, যতগুলো প্রোডাক্ট ততগুলো, এটা সেট না একটা, তাহলে এটা রিপিটেড কি না? তাহলে হাতে কাট করি, তাহলে এখানে আমি বলি সেল ডিটেলস, সেল ডিটেলস। যখন একটা টেবিলে মেইন ডাটাটা থাকে, যখন একটা টেবিলে মেইন ডাটা থাকে এবং ডিটেলস ডাটাগুলো অন্যগুলোতে থাকে, তখন মেইন টেবিলটাকে বলা হয় মাস্টার টেবিল, আর ডিটেলস টেবিলটাকে বলা হয় ডিটেলস টেবিল, মাস্টার ডিটেল। এই মাস্টার ডিটেলের ইন্টারফেস ম্যানেজ করা আবার বড় একটা ইস্যু, যদি আমাদের কাছে কোনো ইস্যু হবে না, আমরা ভালো পারি। যেহেতু রিপিটেডের কারণে এটাকে বের করে দেওয়া হয়েছে সেল আইডি, এখানেও প্রাইমারি কি হওয়ার একটা চান্স আছে বা এর অধিকার আছে প্রাইমারি কি হওয়ার, সেক্ষেত্রে সেল আর প্রোডাক্ট আইডি দুইটা মিলে প্রাইমারি কি করবো, মানে একই সেল ইনভয়েসে একই প্রোডাক্ট দ্বিতীয়বার আসবে না, যদি আসে তো কোয়ান্টিটি 2 হবে, বুঝলেন না? কোয়ান্টিটি বাড়বে, একই প্রোডাক্টে আপনার লিপস্টিক 2বার লিস্ট করতে দরকার নেই, লিপস্টিকের কোয়ান্টিটি 2টা দিয়ে দেন। আচ্ছা, আমি কেন বারবার লিপস্টিক বলি? মাউস, এটা নিয়ে কিছু বলবো না, আপনাদের বয়স নেই। এবার ইউজার, ইউজার ইউজারে কোনো রিপিটেড ফিল্ড আছে? ব্যালেন্স, ইউজার যদি আমার কাস্টমার হয়, যারা অনলাইনে ইউজ করবে তাদের ব্যালেন্স, ঠিক আছে? আজকে কিনবে পেমেন্ট করবে, কিনবে পেমেন্ট করবে, তাই না? একটা ইয়েতে হবে। তাহলে ব্যালেন্সটা আমি আপাতত বাদ দিয়ে আমি এখানে হিসাব করতে চাচ্ছি না, ব্যালেন্স নিয়ে আজকে কথা বলতে গেলে লাইনটা অন্যদিকে চলে যাবে। ব্যালেন্স নিয়ে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার যখন ডিজাইন করবো তখন কথা বলবো, ঠিক আছে? এখানে তো আমি পেমেন্ট কনফার্ম নিচ্ছি, হাত ধরে পেমেন্ট নিয়ে তারপর ডেলিভারি দিচ্ছি, অতএব এখানে আমার ব্যালেন্স আমি রাখতে চাচ্ছি না আপাতত। ইউজার আইডি অ্যাপ্রুভ কিনা, অ্যাপ্রুভ ডেট কিনা, ওকে। ব্লক 2, ব্লক ইউজার আইডি, রিমার্কস, লগ ইন হিস্টোরি। একটা ইউজার হাজার বার লগ ইন করতে পারে, তাই না? তাহলে আমরা এখানে লগ ইন হিস্ট্রি নামে একটা টেবিলই করি না কেন? লগ ইন, ওইটা রিপিটেডের মধ্যে পড়ে নাই আপাতত, তবে মাল্টিপল বার ব্লক হইতে পারে, একটা ইউজার 2 দিন পর ব্লক হইতে পারে, যে তার আচরণ সংশোধন করলো না, সে বস করে 12 বার ব্লক হলো, তাই না? তবে সেটা আমি ইস্যু ধরতেছি না, ব্লকটাকে আমি রিপিটেডে ধরতেছি না, লগ ইন হিস্ট্রি থেকে ধরতেছি, হইতে পারে কিন্তু ধরতেছি না। লগ ইন হিস্ট্রিতে প্রথমে আমার আসবে কি? ইউজার আইডি, ঠিক আছে, দেন আইপি অ্যাড্রেস, দেন ডেট টাইম,
আর কিছু দরকার নাই, যেহেতু আমাদের বড় ভাই বলছে আর কিছু লাগবে না, তো আর কিছু লাগবে না। এখন এখানে প্রাইমারি কি লাগবে না? প্রাইমারি কি করি, যদি ইউজার আইডিকে প্রাইমারি কি করি, সর্বনাশ, একটা ইউজার আজীবনে একবারই লগ ইন করতে পারবে, ঠিক আছে? দুইটা মিলে যদি আমি প্রাইমারি কি করি, তাহলে এক আইপি থেকে একবার লগ ইন করতে পারবে। তিনটা থেকে যদি করি, এক আইপি থেকে দিনে একবারই লগ ইন করতে পারবে। তাহলে এখানে আমার এক্সট্রা আইডি নেওয়াই লাগতেছে, উপায় নাই গোলাম হোসেন, একটা আইডি এক্সট্রা আমাদের নিতেই হচ্ছে, ঠিক আছে? তাহলে ইউজার গেল, পারচেসটা আমি করবো না, এটা আপনাদের জন্য রাখলাম। অ্যাকর্ডিং টু সেল ওই রকমই এটা হবে, ওটা হচ্ছে এটা একটু সহজ হওয়ার কথা, এবং যেহেতু আপনাদেরকে দিচ্ছি সেই হিসেবে এটা কঠিন। সাপ্লায়ারে দেখি ব্যালেন্সটা বাদ দিব, হ্যাঁ, এটা করতে গেলে অনেক ঝামেলা হয়, এত বড় করতে পারছি না, পাক্কা? এবার থার্ড নর্মালাইজেশন কমপ্লিট হয় নাই, কারণ আমি শুধু রিপিটেডের ইস্যুটাই করছি, ইরেগুলারের ইস্যুটা আমি সলভ করতে পারি নাই। ইরেগুলার কি, এইখানে প্রোডাক্টের যে সিনারিও দেখতে আসি, তাহলে ইউজার যখন প্রোডাক্ট এন্ট্রি দিবে সবগুলো ফিল্ড তো থাকবে, ইউনিট সে দিতে বাধ্য, কালার সে দিতে বাধ্য, সাইজ সে দিতে বাধ্য, ওয়ারেন্টিও দিতে বাধ্য, এবং সে ভ্যাট ডিসকাউন্ট প্রাইস সবই দিতে বাধ্য। এত বড় এন্ট্রি দিতে গিয়ে কিন্তু হয়রান হয়ে যাবে, সে শুরুতে প্রোডাক্টের লিস্টে সব পারে না, প্রোডাক্টটা সে শুধু এন্ট্রি দিয়ে রাখবে, পরে কালার এক্সপার্ট আছে, কী কী কালার আছে সে কালার এন্ট্রি দিবে, কোনটাতে কি ওয়ারেন্টি আছে সে ওয়ারেন্টি এন্ট্রি দেবে, এবার কাজটা ডিস্ট্রিবিউট করতে হবে। শুরুতে এত বড় ফর্ম এন্ট্রি দেওয়া বানানো তো কষ্ট, তাই ব্যাপারটা। এখন এটা একটা ইস্যু, এইটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে সব প্রোডাক্টের কি ব্র্যান্ড থাকবে, সেক্ষেত্রে ব্র্যান্ডটা আমি রাখি এখানে এবং নো ব্র্যান্ড একটা এন্ট্রি দিই। কিন্তু ব্র্যান্ড সব প্রোডাক্টের না থাকলেও ম্যাক্সিমাম প্রোডাক্টের থাকবে, এটা একটা পরিচিত টার্ম। সব প্রোডাক্টের কি কালার থাকবে? 5000 প্রোডাক্টে দেখা যাবে বড় জোর 1000 প্রোডাক্টের কালার আছে, তাহলে এটা ইরেগুলার ডাটা না? যেই 1000-এর কালার আছে ওগুলো এন্ট্রি দিলাম, আর যেগুলোর কালার নাই ওখানে নাল দিলাম, অথবা নট অ্যাপ্লিকেবল দিলাম। ব্যাপারটা কেমন ডিস্টার্বিং মনে হচ্ছে না? তাহলে এটা হচ্ছে ইরেগুলার ডাটা। কোনটা? কালার। হ্যাঁ, কিন্তু আমার মনে পড়ছে কালার, এই জন্য আমি কালারটা আগে কইছি। এবার তাহলে আমরা বলি প্রোডাক্ট কালার। এখানে আমি বলি প্রোডাক্ট আইডি, কালার আইডি, আর কিচ্ছু বলার কোনো দরকার নাই, এটা একটা সিম্পল টেবিল, ঠিক আছে? এখন ইরেগুলার আর কে কে হবে, এটা একটু সহজ ইস্যু। ইরেগুলার হবে সাইজ, ওয়ারেন্টি। ইয়েস, সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে এমন কোনো কথা আছে? আবার এটা তো ইরেগুলার, একটা প্রোডাক্টে একাধিক ডিসকাউন্ট থাকতে পারে না? এত তারিখ থেকে এত তারিখ এত পার্সেন্ট, এত তারিখ থেকে এত তারিখ এত পার্সেন্ট। তাহলে এগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, ইরেগুলার ডাটা আমি আর বললাম না, ঠিক আছে? এবার আপনারা তো এইভাবে পড়েন নাই, ডাটাবেস করছেন না? কে কে করছেন ডাটাবেস? সবাই হাত তুলে নাই। আর এই দুজন তো মন খারাপ করে আছে, আপনার মন খারাপ কেন? খোঁজা লাগলে মন খারাপ করতে হয়? ও ভালো কথা, হ্যাঁ, এদিকে মনে হচ্ছে। আপনার থিওরিতে কি পড়ছেন? 1 to 1, 1 to many, many to 1। এখন আমি দেখাইছি প্র্যাকটিক্যাল সেন্সে, তাহলে এখানে রিলেশন কি, কানেকশন? যখন আপনি রিপিটেডের কারণে ভাঙলেন তখন 1 to many না? যখন আপনি কমনের কারণে ভাঙলেন তখন many to 1 না? many to 1 না? আর যখন আপনি ইরেগুলারের কারণে ভাঙলেন তখন 1 to 1 না? আর একটা কারণ আছে, আমি ব্যাপারটা এই জন্য তুললাম, আর একটা কারণ আছে। যখন একটা টেবিল অনেক বড় হয়ে যাচ্ছে তখন টেবিলটাকে আমরা লজিক্যালি ডিস্ট্রিবিউট করি, পার্সোনাল ইনফো, এডুকেশন ইনফো, ফিনান্সিয়াল ইনফো, যাতে একটা টেবিল খুব বেশি বড় না হয়, ডিস্ট্রিবিউট করে আলাদা আলাদা 3টা টেবিলে রাখা হয়। সেক্ষেত্রে টেবিল ছোট করার জন্য 1 to 1 রিলেশনশিপ হয়। টেবিল ছোট করার জন্য একটা টেবিলে 40টা কলাম, একবারে এত বড় টেবিল এন্ট্রি দেওয়া ঝামেলা, মেনটেন করা ঝামেলা, টেবিলটা কামাতে চেষ্টা করা যায়। ওই জন্য টেবিলটা আমরা 10টা কলাম করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আলাদা আলাদা 4টা টেবিল করবো, বোঝা গেছে? সেক্ষেত্রে রিলেশনটা হয় হচ্ছে 1 to 1। তাহলে 1 to 1 রিলেশনশিপ কখন হয়? ইরেগুলার ডাটার ক্ষেত্রে, আর হচ্ছে টেবিলকে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে। 1 to many কখন হয়? কমন হয় কি? রিপিটেড 1 to many। আর many to 1 কখন হয়? এই তো একই জিনিস, তাই না? এখন ঘটনা হচ্ছে, বুঝছেন তো সবাই? বোঝার দরকার নাই, উপলব্ধি করতে পারছেন তো? হ্যাঁ, উপলব্ধি করার দরকার নাই, দিলে পারবেন তো? সেটা তো তাহলে থার্ড নর্মালাইজেশনের সাথে আমি আর গেলাম না, এটা তো আপনারা বাসায় একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। আমার কথা কারেন্ট আছে। এবার ফোর্থ নর্মালাইজেশন, ফিফথ আর সিক্সথ, এই 3টা নর্মালাইজেশন আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা হবে। নেক্সট ক্লাসে এই 3টা নর্মালাইজেশন করে ডাটাবেসটা ক্রিয়েট করে, মানে ডাটাবেসটা আমরা এসকিউএল কিউরি দিয়ে ক্রিয়েট করব। আমি আপনাদের ইন্টারফেসে অল্প একটু দেখাবো, দেন কেন আমরা এসকিউএল কিউরিতে কোড লিখে করব
সেটা বোঝায়, তারপর এসকিউএল কিউরিতে পুরোটা কোড করে লিখবো নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসেই যে কোনো ধরনের ডাটাবেজ আমাকে দিলেই আমি ক্রিয়েট করতে পারবো, এটা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। পাক্কা? তাহলে আজকে আর আমরা কি প্রজেক্ট করবো সেটা আলোচনা করবো, দরকার নেই, নেক্সট ক্লাসেই করি। নেক্সট ক্লাস বলতে সোমবার নেই, মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার। সোমবার আমি ছুটিতে থাকবো। আশেপাশে তো মিষ্টির দোকান নাই, আর আমার বাসা 14, এখান থেকে আনতে গেলে তো মিষ্টি বাসি হয়ে যাবে। আসা যায়।